আমি সেই গাই বাছুর থেকে কাটা হাত পর্যন্ত কংগ্রেস পার্টিটাকে দেখে আসছি, কারণ আমার বয়স হয়ে গেছে 81। চূড়ান্ত পরিবার কেন্দ্রিক পার্টি, অত্যন্ত সুবিধাবাদী পার্টি। আজ এই বুড়ো অশোকদেব থেকে মানস ভূঁইয়া আর জয়প্রকাশের মতো আরও অনেকে, যারা কংগ্রেস নামক পচা ডোবা থেকে উঠে এসেছে। এই পচা ডোবা কথাটা বলছি আমি দিদির কথা শুনেই বলছি। সেই সব মানুষগুলোর সঙ্গে গাছ থেকে সত্যি পচা গন্ধ বেরোচ্ছে। কিন্তু এটাই তো তৃণমূলের ঘর আলো করে রেখেছে। আর প্রকৃত তৃণমূলরা কোথায়? তারা তো পিছু হটেছে, কিংবা হয়তো সক্রিয় রাজনীতি থেকেই বেরিয়ে গেছে। এসব মানুষগুলো যারা কংগ্রেস থেকে এসেছেন পরে পরে ধান্দা মেরে, তারা তো ভিখারি। অবশ্য কংগ্রেস সম্পর্কে আমার এত বলার অবকাশ নেই, কারণ কংগ্রেসের রাজনীতির সঙ্গে আমার রাজনীতি একদমই খাপ খায়নি কোনো দিন, শুধু দেখে এসেছি। আমি তাই সিপিএম সম্পর্কে একটু বলি। আজ আশ্চর্য লাগে, সেই সিপিএম যে কিনা বিপ্লবের কথা বলতো, সেই সিপিএম আজ কংগ্রেসের হাত ধরেছে। ভেবে দেখুন কি সাংঘাতিক ব্যাপার। সিপিএম যে কিনা কংগ্রেসের বিরোধিতা করে আজকে পশ্চিমবঙ্গে উঠে এসেছে, সেই মানুষটা, সেই পার্টিটার আজকে হাত ধরছে কার? না, কংগ্রেসের। ভাবা যায়? এবার সিপিএমের এই বিশাল সময় জুড়ে রাজত্বের ব্যাপারে একটু বলি। সত্যি 34 বছরের মধ্যে প্রচুর কাজ করেছে এই বামপন্থী পার্টি এবং তার ফ্রন্ট। কিন্তু লাস্ট 14টা বছর এই বামপন্থী পার্টি যা করেছে, তার জন্য বাম আন্দোলন পশ্চিমবঙ্গ থেকে কী বলবো, উবে গেছে। এখন সিপিএমের কী করা উচিত না উচিত সেসব বলে লাভ নেই। তবে আমি আমার কিছু অভিজ্ঞতা বলছি এখানে। একটা কথা, আমি 1965 সালে এমকম পাস করে প্রথমে সাংবাদিকতা, তারপরে অধ্যাপনা করেছি, দুটো একসঙ্গেও করেছি। তাই যখন সাংবাদিকতা সময় আমি ছিলাম কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে, সেই নকশালবাড়ি আন্দোলনের সময় সেই চারু মজুমদার এর সময়, আর একটা বড় সময় থেকেছি গ্রামে, হলদিয়া অঞ্চলে। তখন হলদিয়া হয়নি, হলদিয়া তখন একদমই গ্রাম। সেই গ্রামের একটা কলেজে অধ্যাপনা করেছি আমি। আর
বাম আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। এই যে হলদিয়া আশেপাশে যেখানে এখন এই অধিকারী ফ্যামিলির রাজত্ব, সেই সব জায়গায় মহিষাদল, নন্দীগ্রাম, আরও পূর্ব মেদিনীপুরের অনেক অঞ্চলে অবশ্যই করেছি আমি। সেই সময়, যে সময় নকশালবাড়ি আন্দোলন তীব্র হয়ে উঠেছিল। অতএব রাজনীতি, এই বাম রাজনীতি করাটা আমার কাছে তখন প্রাণ হাতে করে কাজ করার মতোই হয়েছিল। পরে অবশ্য আমি 1979 সালে কলকাতায় চলে এসেছিলাম। আমারই নিজের প্রাক্তন কলেজের নিজের প্রাক্তনী হিসেবে যে কলেজ ছিল আশুতোষ কলেজেরই নাইটে, যেহেতু আমি কমার্সের অধ্যাপক, সেইখানে এসে আমি দেখলাম হই হই কাণ্ড। 80 সালের মধ্যেই লালে লাল হয়ে গেছে কলকাতা কলেজগুলো, সবাই একদম লাল। অধ্যাপকরা তো নিশ্চয়ই প্রত্যেকেই লাল দেখেছে, লালে লাল হয়ে গেছিল সেই সময়। ভাবলাম কী করে এত লাল হলো, বিরোধী নেই, তাহলে তারা গেল কোথায়? সে নিয়ে তো প্রশ্ন আমার মনে জেগেছিল, কিন্তু কি বলবো আমি তখন? আমাকে তখন কেউ চেনেই না, প্রশ্ন করব কি? আমাকে তখন চিনতে সন্তোষ মিত্র মতো লোকেরা, অধ্যাপকেরা, যারা আজকে এখন ফসিল হয়ে শেষ হয়ে গেছে, এখন তো জীবিতই নেই সন্তোষ মিত্র বা অনিল বসাক এদের মতো লোকজন। অবশ্য অনিল বসাক সম্পর্কে আমার একটু এক্সেপশন আছে। যাই হোক, এবার বলি সিপিএমের কথাই বলি আমি। ডায়নো আমাকে যেতে হতো যে হলদিয়া অঞ্চলে, তখন ফেরিঘাট দিয়ে যেতাম আমি ডায়মন্ড হারবার হয়ে লঞ্চের মাধ্যমে নদী পার হয়ে কুকড়াহাটিতে। এখন কুকড়াহাটিতে আর কেউ লঞ্চ বার হয় না, এখন অবশ্য অনেক সহজ হয়ে গেছে ওই অঞ্চলে যাওয়া। কুকড়াহাটি লঞ্চ ঘাট এখন কুকড়াহাটির কাছাকাছি মানুষজনের জন্যে খোলা রয়েছে ঠিকই, কিন্তু ভিড় সবচেয়ে বেশি হচ্ছে তারও অনেকটা পিছিয়ে এসে, যেখানে ডায়মন্ড হারবারের গঙ্গা নদী অনেকটা সরু হয়ে এসেছে, সেই রকম একটা জায়গা থেকে নদী পারাপার হচ্ছে, গেঁওখালি থেকে হচ্ছে। তা যাই হোক, সেখান থেকে খুব সহজ হয়ে গেছে এখন। ঝড় হলেও পড়াপট চলে যাচ্ছে এপার থেকে ওপার। আর আমি যে কলেজে ছিলাম সেটা তো এখন সেই জায়গাটা কী বলবো, চিনতে আমি নিজেই পারিনি। 3 স্টার 4 স্টার হোটেল হয়ে গেছে সেই চৈতন্যপুরে। বা সেই বর্গভীমা সিনেমা দেখেছি আমি, সেই বর্গভীমার আশেপাশে সুতা, এই ওটা সুতা, আমি ঠিক খেয়াল করতে পারছি না নাম মনটা, ওই রকমই কাছাকাছি সব, যে হলদিয়ার কাছাকাছি যেসব জায়গাগুলো আছে ছিল, এগুলো এখন তো পুরো শহর হয়ে গেছে। তা আমি যখন যেতাম তখন ডায়মন্ড হারবারে হয়ে যেতে হতো আমাকে, বলেছি আগে। সেখানে আমাকে মাঝে মধ্যে রাতও কাটাতে হতো, কারণ অনেক সময় ঝড়ের কারণে লঞ্চের দেখা মিলত না। ফলে আমি থেকে যেতাম ওই ডায়মন্ড হারবারের কাছে উস্তি বলে একটা জায়গায়, সংখ্যালঘু অধিষ্ঠিত জায়গা। সেখানে আমার এক বন্ধুর বাড়িতে, সেই বন্ধুও ছিলেন মুসলিম এবং তার পরিবারের সবাইও ছিলেন মুসলিম। সেখানেই আমি থাকতাম, 3 দিনও থেকে গেছি, এমনও হয়েছে
এখানে। আর সেখানেও ওই বন্ধুটি আমার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষটি, তার সঙ্গে আমি ডায়মন্ড হারবার চত্বরটা ঘুরে বেড়াতাম এবং সেখানে সিপিএমের কাজকর্ম, মানে আমি যে পার্টিতে সমর্থন করতাম সেটা নিয়ে কথাবার্তা বলতাম। আমি তখন সেই সময়ে ডায়মন্ড হারবারের সাংসদ ছিলেন আমাদের শ্রমিক লাহিড়ী, মনে পড়ে গেছে, শ্রমিক লাহিড়ী। সেখানে গেলে শুনতাম ওই মানুষজনের কাছ থেকে কাছে পিঠে যে শ্রমিক লাহিড়ী নাকি খুব এই তার যে সাংসদ এরিয়া তার মধ্যে বাড়ি বাড়ি কোথাও কাছাকাছি যেতেন না, তিনি পার্টি অফিসে আসতেন, মিটিং করতেন বোলেরো গাড়ি নিয়ে। আমার লোকজনও আসতো কলকাতা থেকে, আমাদেরই পার্টির লোকেরা সব এসে বক্তৃতা দিয়ে চলে যেতেন। কিন্তু প্রকৃত কী অবস্থা ওইরকম একটা সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলে প্রকৃত মানুষগুলো কীরকম আছে সেসব কিছুই দেখতেন না তিনি। কবার আসতেন উনি, আর এগুলো আমি শুনেছি তো ওখান থেকে, একদম ঘোড়ার মুখের খবর। আর তারপরেই আর উনি সাংসদ থাকলেন না, চলে গেলেন, তার যাওয়ার সময় হয়ে গিয়েছিল। কারণ তখন সিপিএমের অবস্থা খারাপ, তাদের জন্যই হয়েছিল। তা ওই অঞ্চলটা দিয়ে আমি যখন যাদবপুর হয়ে যেতাম, সেখানে সুজন চক্রবর্তীকে দেখেছি, সুজন চক্রবর্তী যাতায়াতও শুনেছি। সেখানে তারা কাজকর্ম কিছু করতেন না। অর্ধেক সময় এই যে লোকগুলো, এই সিপিএমের শেষের দিকের মানুষগুলো 90 দশকের পর থেকে, 90 কেন 80 দশকের পর থেকে খালি মুখে মানুষজন জগৎ, খালি বক্তৃতা, খালি মাস, এঙ্গেলস, লেলিন, হেন তেন। আরে বাবা, তোমার সমর্থক তো তারা কিছু জানে না, তুমি জানো অনেক কিছু, আমি বলছি না তুমি অনেক কিছু জানো, কিন্তু তোমার সমর্থকরা তো কেউ কিছু জানে না রে বাবা। তারা শুধু জানে ক্ষুধা, তারা শুধু জানে রুটি, তারা শুধু জানে কী করে দুবেলা দুমুঠো ভাত জোটাবে। তাদের তোমরা আগে দিয়েছো, কিন্তু এখন আর নেই। যেই না 80 দশক পার হলো, ভরে গেল কৃষ্ণচূড়া গাছে ফুলে সারা পশ্চিমবঙ্গ, তখন থেকেই সিপিএম পার্টি শেষ। আর আজকে তো শূন্য হয়ে গেছে। এখনও এদের চেতনা নেই, এখনও এরা এই মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তী, এই শ্রমিক লাহিড়ী, এদের নিয়ে বক্তৃতা দেওয়াচ্ছে, এদের দিয়ে। হ্যাঁ, সিনিয়ররা তো নিশ্চয়ই থাকবেন, এটা তো ঠিক কথা, থাকতেই হবে, কিন্তু তারা কেন ফোর ফ্রন্টে থাকছেন আমার প্রশ্ন হচ্ছে তাই। আমাদের মতো এই আমার যেমন 81 বছর বয়স হয়ে গেছে, দাঁত পড়ে যাচ্ছে, ফোগলা হয়ে গেছি, চোখে কম দেখি, কেন আমাদের কেন এইসব ইয়ং জেনারেশনকে আনুন আর ওই জায়গাগুলো ছেড়ে দিন। তবে হ্যাঁ, বুদ্ধদেব বাবুর মতো ইমোশনাল হবেন না, এটা আমি নিশ্চয়ই বলবো। বুদ্ধদেব বাবুর মতো অত ভালো যেমন চিফ মিনিস্টার ছিল না পশ্চিমবঙ্গে, আমি যতবর্ষ না অত ভালো মানুষ চিফ মিনিস্টার, কিন্তু এরকম ইমোশনাল চিফ মিনিস্টারও ছিল না। এই ইমোশনটা কিন্তু বুদ্ধবাবুর খুব প্রচুর ক্ষতি করেছে। এই নিয়ে একটা কথা বলছি আমি আমার কলেজে দেখেছি, ডে সেকশানে যে কলেজের আমি প্রাক্তন ইন্টারমিডিয়েট পড়তাম, এই আশুতোষ কলেজে, দেখেছিলাম এক ছাত্র নেতাকে। সে খুব খুব করিতকর্মার ছাত্র নেতা, খুব ভালো বক্তৃতা দিত, খুব সুন্দর গুণ ছিল অনেক কিছু।
কিন্তু সে ছিল ছাত্রনেতা। সে যখন আলিমুদ্দিন ইনস্টিটিউটে যাতায়াত শুরু করে দিল, একদম বোধবাবুর আশেপাশে এই যেমন সেই আমাদের অরিন্দম শীল ঘুরে বেড়াতো, সেই রকমই ওই ছেলেটা ঘুরে বেড়াতো। সেই ছেলেটাকে উনি হঠাৎ করে পাঠিয়ে দিলেন রাজ্যসভায়। ভাবতে পারেন, রাজ্যসভায় কি ওর যাওয়ার দরকার ছিল? রাজ্যসভায় কারা যাবেন? পণ্ডিত লোকেরা যাবেন রাজ্যসভায়, যারা বোঝেন তারা যাবেন। গুরুদাস দাশগুপ্তের মতো লোকজন যারা রয়েছেন রাজ্যসভায় ছিলেন সেই সময়, তাদের মতো লোকজনই তো রাজ্যসভায় দরকার। কিন্তু রাজ্যসভায় একটা যে সিট খালি হলো আমাদের বামপন্থীদের, সিপিএমের, সেখানে পাঠিয়ে দিলেন কাকে? তিনি এখন সভা করে আছেন, আমাদের পদ নিয়েও আছেন তৃণমূলে। অতীতের তো সব এখন সিপিএমে যারা পড়েছিলেন এই খুচরো পয়সা এখন পড়ে আছেন, তারা সবই এখন তৃণমূলে। অর্থাৎ সিপিএমের তো সবই খুচরো পয়সা তৃণমূলে। আর এখন তৃণমূলে যেটা এই তৃণমূল না, সিপিএমে যেটা দরকার সেটা হচ্ছে ইয়ং ব্লাড। এই ইয়ং ব্লাডের ফোর ফ্রন্টে আনতে হবে। আমরা কিন্তু তা করছি না। হঠাৎ করে আমি দেখছি টিভিতে ইয়েতে দু তিনটে মুখ, যেগুলো পুরোনো মুখ, এবং এই মুখগুলো সম্পর্কে আমার অনেক কিছু জানা, যেহেতু আমি রাজনীতি করেছি, পার্টি করেছি, সেই জন্যে। আমি কলকাতাতে পার্টি খুব কমই করেছি। কলকাতাতে আমি রাজনীতি করেছি বিশ্ববিদ্যালয় চত্বরে, সাংবাদিকতা করতাম সেই সময় যখন নকশালবাড়ি আন্দোলন প্রকট হয়ে গেছিল বিশ্ববিদ্যালয়ের চত্বরগুলোতে, কলেজগুলোতে। তা যাই হোক, এখন এই পার্টিটাকে দেখলে দুঃখ হয়। এবার তো মরবো কদিন বাদে, মরার আগে দেখতে চাইছি যে এটা রিভ্যাম্প করতে পারে কি না, নিজেরা নিজেদের রিভ্যাম্প করতে পারে কি না পার্টিটাকে। যদি পারে তো ভালো, নাহলে এখন চলবে। তবে বামপন্থী আন্দোলন তো মরে যায় না পৃথিবী, সারা পৃথিবীতে কোথাও বামপন্থী আন্দোলন মরে গেছে দেখেনি। আজও কিন্তু বামপন্থী আন্দোলন সারা পৃথিবীতে রয়েছে, এবং বামপন্থী সরকার সারা পৃথিবীতে আছে এবং থাকবে। আমাদের পশ্চিমবঙ্গ দেখে বা ওই আমাদের মোদি দিদি দেখে ওই রাজনীতি, বামপন্থী রাজনীতি নিয়ে কথা বলা কোনো মানে হয় না। ও পশ্চিমবঙ্গ ভারতবর্ষে এসেছে যারা এসেছে তারা চলেও যাবে, কিন্তু প্রশ্ন হচ্ছে চলে যাওয়ার পর কি থাকবে, সেটা নিয়েই তো প্রশ্ন। আর সেই প্রশ্ন এসে গেছে বামপন্থীদের কাছে, কিন্তু বামপন্থীরা তো ঘাড় তুলতেই পারছে না। তুলবে কী করে? সেই পুরনো মদকে ঢুকিয়ে দিচ্ছে বোতলে, ঝাঁকিয়ে দিচ্ছে বোতলে। এই সুজন, এদের দিনে কী হবে? সুজন চক্রবর্তী হঠাৎ করে টিভিতে এসে বলে চারটা কথা, হঠাৎ করে এইসব, বিশেষ করে এইসব মুখগুলো দেখলে মানুষ রেগে যাচ্ছে। যাকে আর এইগুলো নিয়ে বেশি কথা বলে লাভ নেই। এখন আমাকে সবাই গালাগাল দেবে, নিশ্চয়ই সিপিএমের সমর্থক হিসেবে নয়। একটা সময় ছিলাম আমি সিপিএমের সমর্থক ঠিকই, এখন তো কী বলবো, এখন তো আমি সমর্থক হচ্ছি শ্মশানের শিবের সমর্থক, মহাদেবের সমর্থক। আর যেটা সিপিএম পার্টির লোকেদের হওয়া উচিত ছিল, মহাদেবের মতোই মানুষের পাশে থাকতাম, মহাদেবের মতোই শ্মশানে আর জন্মস্থানে সব জায়গায় বাচ্চাদের যেখানে জন্ম হচ্ছে সেখানে থাকা, আবার যেখানে শ্মশানেও থাকা, সমব্যথীর মতো যে মহাদেবের মতোই থাকা উচিত। সেসব মহাদেব এখন কোথায় পাওয়া যাবে মাথায়? এখন সিপিএম শেষ আর মহাদেবও শেষ। মহাদেব তো একবারে শ্রাবণীর হাতে চলে আছে। কারণ শ্রাবণী নাকি ওর নাম তো সেই সাংসদ একজন তৃণমূলের, তিনি তো নাকি মহাদেবকে অনেক কিছুই করে ফেলেছে, তা সেই তার হাতে চলে গেছে। অতএব মহাদেব এখন খুবই খারাপ অবস্থায় চলে গেছে, দেবাদিদেব মহাদেব। কিন্তু এই ক্যারেক্টারটা কিন্তু, এই পুরাণের এই ক্যারেক্টারটা কিন্তু
আমরা জানতাম সিপিএমকে এরম হতে হবে, যা আমরা পড়েছিলাম, পড়ে দেখেছিলাম সিপিএম পার্টি সমর্থককে সেরকমই হতে হবে, মহাদেবের মতো একদম শ্মশান থেকে কোথাও জায়গায় থাকতে হবে মানুষের কাছে, খালি গাঁজাটা না খেলেই হলো। গাঁজাটা অবশ্য সেটা রাখা অনুব্রতর কাছে থাকবে গাঁজা, আমাদের সিপিএমের কাছে থাকা উচিত না। এই জন্যেই সেসব নিয়ে কথা বলে লাভ নেই, পাগলের প্রলাপ বলছি আমি, এই পাগলের প্রলাপ এবারে বন্ধ করি।